দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট ঘোষণাকাল। মূল্যস্ফীতির লাগাম টানাই বড় চ্যালেঞ্জ। করমুক্ত আয়সীমা আরও বাড়ানোর দাবি উদ্যোক্তাদের। সবুজ বিপ্লবের পথে দেশের পোশাক শিল্প, বিশ্ববাজারে বাড়ছে আধিপত্য। পরিবেশ বান্ধব কারখানায় অতিরিক্ত খরচ হলেও রিটার্ন বেশি বলছেন উদ্যোক্তারা। স্বর্ণ চোরাচালানে বছরে পাচার অন্তত ৯১,০০০ কোটি টাকা। বাহক ধরা পড়লেও নাগালের বাইরে মূল হোতারা। সরকারকে কঠোর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদের। কর্মসংস্থান স্বল্পতায় বিদেশমুখী হচ্ছেন মেধাবী শিক্ষার্থীরা। দেশে যথাযথ মূল্যায়ন না হওয়ার দাবি। উচ্চশিক্ষাকে পুঁজি করে মেধা পাচার ঠেকাতে সতর্ক হওয়ার আহ্বান। এবং বিদেশে আম রপ্তানিতে দিন দিন বাড়ছে ফ্রুট ব্যাগিং। চাঁপাইনবাবগঞ্জে রেকর্ড ২২ কোটি আমে ব্যবহার। আমদানি কর মওকুফের দাবি রপ্তানিকারকদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। মূল্যস্ফীতির লাগাম টানা আর প্রবৃদ্ধি বাড়ানোর চ্যালেঞ্জ সামনে রেখে কাল ঘোষণা হচ্ছে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট। এর আকার হতে পারে ৭,৯৭,০০০ কোটি টাকা। ২,৬৫,০০০ কোটি টাকার উন্নয়ন ব্যয়ের বিপরীতে সুদ, ভর্তুকি, সরকারি কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার মতো অনুন্নয়ন খাতে ব্যয় ধরা হতে পারে প্রায় ৩.৫ লাখ কোটি টাকা। আভাস মিলেছে সামাজিক সুরক্ষা খাতের আকার ও বরাদ্দ বাড়ানোরও। যখন দেশের মানুষ মূল্যস্ফীতির চড়া মাসুল গুনছেন নিত্যদিন, তখন অতি প্রয়োজনীয় ব্যয়ের হিসাব কষে আগামী অর্থ বছরের জন্য যে বাজেট ঘোষণার প্রস্তুতি নিয়েছে অর্থ মন্ত্রণালয়, তার আকার হতে পারে ৭,৯৭,০০০ কোটি টাকা। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে করা এবারের বাজেটের আকার বাড়ছে ৪.৬%। আগের ২ বছর অবশ্য বেড়েছে প্রায় ১২.৫% করে। সংকোচনমুখী এই বাজেট উত্থাপনে ঘোষণা আসতে পারে আগামী ১ বছর আরও বাড়তে পারে মূল্যস্ফীতি। কারণ এবার সরকারি লক্ষ্যমাত্রাই ৬ থেকে বাড়িয়ে করা হয়েছে ৬.৫%। যদিও বর্তমানে মূল্যস্ফীতির হার চড়ে আছে প্রায় ১০%। কঠোর সংকোচনমূলক মুদ্রানীতি যেটা বজায় রাখছি, এরপরেও কিন্তু এই খাদ্য মূল্যস্ফীতি বা ওভারঅল যে আমাদের মূল্যস্ফীতি রয়েছে, সেই সার্বিক মূল্যস্ফীতিও কিন্তু আমরা কমাতে পারছি না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ হিসেবে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.৫% থেকে কমিয়ে আনা হতে পারে ৬.৭৫%। বিশাল এই কর্মযজ্ঞে দেশের সরাসরি উন্নয়নে অবকাঠামো নির্মাণ সহ বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আওতায় ব্যয় করা হবে ২,৬৫,০০০ কোটি টাকা। ব্যয় সংকোচনের নামে চলতি অর্থ বছরের চেয়ে ৩২৬টি প্রকল্প কমানো হলেও বরাদ্দ বাড়ানো হয়েছে ১০,৫০০ কোটি টাকা। বাংলাদেশের গভর্নমেন্টের যে পরিমাণ বরাদ্দ আছে মানে উন্নয়ন প্রজেক্টগুলোতে, যদি প্রপারলি সেটা বাস্তবায়ন করা যেত তাহলে অনেক বেশি প্রজেক্ট করা যেত একই বরাদ্দে। জনগণের উন্নয়নে এই ব্যয় বরাদ্দের বিপরীতে সুদ পরিশোধ বাবদ ১,১৩,০০০ কোটি টাকা, ভর্তুকি প্রণোদনায় ১,১১,০০০ কোটি টাকা আর সরকারি কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার মতো অনুন্নয়ন খাতে মোট বরাদ্দ রাখা হতে পারে ৩,১৪,৭০০ কোটি টাকা। অর্থাৎ উন্নয়নের চেয়ে অনুন্নয়ন খাতে প্রায় ৫০,০০০ কোটি টাকা বেশি ব্যয় করতে যাচ্ছে সরকার। বাজেটের এই বিশাল ব্যয়ের যোগান দিতে এনবিআরকে দেয়া হতে পারে ৪,৮০,০০০ কোটি টাকার টার্গেট, যা চলতি অর্থ বছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ৭০,০০০ কোটি টাকা বেশি। এই রাজস্ব আদায় বাড়াতে করমুক্ত আয়সীমা না বাড়িয়ে ব্যক্তির শ্রেণীর কর কাঠামো পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে সংস্থাটি, যেখানে বাড়ানো হতে পারে বেশি আয় করা ব্যক্তিদের কাছে কর আদায়ের স্তর, বাড়তে পারে ব্যাংকে সঞ্চিত অর্থের ওপর আরোপিত আবগারি শুল্কের পরিমাণ। ধনী গরিবের আয় বৈষম্যে নিয়ন্ত্রণহীন বাজার ব্যবস্থায় যেন ভেসে না যায় নিম্ন আয়ের মানুষ, সেজন্য সামাজিক সুরক্ষা খাতের সুবিধাভোগীর সংখ্যা ৫ লাখ বাড়ানোর সঙ্গে সঙ্গে মা ও শিশু সহায়তা ভাতা ২০০ টাকা, ৮০ বছরের বেশি বয়স্ক নাগরিকের ভাতা ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব আসতে পারে ২০২৪-২৫ অর্থ বছরের উত্থাপিত বাজেটে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে কর হার বাড়ালে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় ছোট উদ্যোক্তারা। খাত সংশ্লিষ্টরা বলছেন, ডলারের মূল্য বৃদ্ধির জেরে মানুষের প্রকৃত আয় কমে গেলেও বাড়ানো হচ্ছে না করমুক্ত আয়সীমা। এখন সময় এসেছে এই দিকে নজর দেওয়ার। তবে এনবিআর-এর সাবেক চেয়ারম্যান বলছেন, করমুক্ত আয়সীমা বাড়ালে কমবে আয়কর আদায়। সাইফুল ইসলামের রিপোর্ট।
60 জন শ্রমিকের কাজের জায়গা তৈরি করেছেন ক্ষুদ্র উদ্যোক্তা তাসলিমা মিজি। দেশের বাজারের পাশাপাশি রপ্তানিও করেন। নানা প্রতিবন্ধকতা পিছনে ফেলে এগিয়ে যাওয়া তাসলিমার চাওয়া আসছে বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানোর। এখান থেকে আমরা যে বেনিফিটটা পাবো বা যে অপরচুনিটিটা পাবো, এটা আমরা আমাদের বিজনেসে রিইনভেস্ট করতে পারবো। একই চাওয়া বেসরকারি চাকরিজীবী শান্ত রায়েরও। বলছেন উচ্চমূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট জীবন, তাই প্রয়োজন করমুক্ত আয়সীমা বৃদ্ধির। বর্তমানে বাসা ভাড়া, গ্যাস বিল থেকে শুরু করে এভরিথিং সবকিছুতে বড় একটা ইম্প্যাক্ট পড়ছে যারা বেসরকারি চাকরি করে তাদের ক্ষেত্রে। 2023-24 অর্থ বছরে আয়ের প্রথম 3.5 লাখ টাকার উপর কোনো কর প্রযোজ্য ছিল না। তবে পরবর্তী 1 লাখ টাকার উপর 5% কর সহ সর্বোচ্চ ছিল 25%। অর্থনীতিবিদরা বলছেন 25% আয়করের হার বাড়িয়ে 30% করা যেতে পারে, যাতে কম আয়ের মানুষদের করমুক্ত আয়সীমা বৃদ্ধি করা সম্ভব। যেটি সবচেয়ে উচ্চ হারের যে কর, আপনি জানেন যে 25%, সেটাকে হয়তো এবার 30% নিয়ে যাওয়া হবে। নিচের দিকে এসে করযোগ্য যে আয়, সেটার থ্রেশহোল্ডটাকে হয়তো একটু বাড়ানোর সুযোগ থাকতে পারে। 2009-10 অর্থ বছরে ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা ছিল 1,65,000 টাকা, যা 10 বছরে হয় দ্বিগুণ। 2020-21 অর্থ বছরে 3 লাখ টাকায় উন্নীত করা হলে 2021-23 সাল পর্যন্ত তা বহাল রাখা হয়। তবে 2023-24 অর্থ বছরে আসে পরিবর্তন। পুরুষদের ক্ষেত্রে 3.5 লাখ আর মহিলার জন্য 4 লাখ টাকা আয়কর দিতে হচ্ছে অন্যদেরও। এই পরিবর্তনের পরও চলতি মাসে আবারও মূল্যস্ফীতি বেড়ে 9.89%। এমন পরিস্থিতিতে করমুক্ত আয়সীমা আরও বাড়ানোর দাবি সাধারণ মানুষের। 100 টাকায় যে পণ্যটা আগে কেনা যেত, এখন সেই একই পণ্য 110 টাকা দিয়ে কিনতে হয়। এদিকে নিম্ন আয়ের মানুষদের কথা ভেবে করমুক্ত আয়সীমা বাড়ানো প্রয়োজন বলছে এনবিআর এর সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ। আমি যদি নিম্ন আয়ের লোকেদের কথা, স্বার্থের কথা ভাবি, তাহলে এটা যত বাড়ানো যায় তত ভালো। প্রায় 8 লাখ কোটি টাকার মধ্যে এবার এনবিআর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 4,80,000 কোটি টাকা। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন আর উচ্চমূল্যস্ফীতি, এই অবস্থায় চাকরিজীবী থেকে ক্ষুদ্র উদ্যোক্তা সকলেরই চাওয়া আসছে বাজেটে যেন মিলে করমুক্ত আয়সীমা বাড়ানো সহ দৈনন্দিন ব্যয়ে কিছুটা হলেও স্বস্তি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। প্রকৃতি ও উৎপাদনকে এক সুতোয় গেঁথে যে সবুজ বিপ্লবের পথে হাঁটছে বাংলাদেশের পোশাক শিল্প, তার ধারের কাছে নেই বিশ্বের অন্য কোনো দেশ। উদ্যোক্তারা বলছেন অতিরিক্ত খরচ করে হলেও সবুজ কারখানার রিটার্ন বেশি। অর্থনীতিবিদরা বলছেন পরিবেশ বান্ধব শিল্পায়নে জোর দিয়ে সাজাতে হবে আগামীর বিশ্ববাজার দখলের পরিকল্পনা। বিশ্ব পরিবেশ দিবসে জিন্নাতারা যশোয়ার রিপোর্ট। প্রকৃতি যখন উত্তপ্ত, চারিদিকে গাছের জন্য হাহাকার, তখন এমন সবুজের রাজত্ব একটি পোশাক কারখানায়, যেখানে কারখানা জুড়ে চোখের প্রশান্তি, বিশুদ্ধ অক্সিজেন আর নির্মল বাতাসে রয়েছে বুক ভরে শ্বাস নেওয়ার সুযোগ। বৃষ্টির পানি এখানে সম্পদ। সৌরবিদ্যুৎ কাজে লাগিয়ে মেটানো হচ্ছে বিদ্যুতের চাহিদা। প্রকৃতি থেকে যোগান আসছে কারখানায়, তবে কারখানা হচ্ছে না প্রকৃতির ক্ষতির কারণ। গেল এক দশকে বাংলাদেশের পোশাক খাতে হয়েছে সবুজ বিপ্লব। বর্তমানে বিশ্ব সেরা সহ 100টি পোশাক কারখানার মধ্যে 56টি বাংলাদেশের, আবার প্রথম 20টির মধ্যে বাংলাদেশের 18টি। এই সবুজ বিপ্লবে শুধু প্রকৃতির নিরাপত্তা নিশ্চিত হয়নি, নিরাপদ হয়েছে পোশাক শ্রমিকদের কর্মপরিবেশও। আবহাওয়া ভালো, সব দিক দিয়ে কাজ কাম করে ভালো আছে, মন মানসিকতা ভালো থাকে, এখানে অনেক সুবিধা, কাজ গুছিয়ে রাখে আমরা। কর্তৃপক্ষ পরিবেশ বান্ধব কারখানা তৈরিতে বেশি ব্যয়কে দেখছে বিনিয়োগ হিসেবে, যাতে বাড়ছে উৎপাদনশীলতা এবং আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতা। মানসিক যে ব্যাপারগুলো থাকে সেটাও অনেক উন্নত হয়, তাদের প্রোডাক্টিভিটি বৃদ্ধি পায়। পৃথিবীকে নিয়ে আমরা বলছি পিপল, প্রোডাক্ট, প্রজেক্ট, প্ল্যানেট, সেফ ইকোসিস্টেম, যেখানে আপনি আপনার বন্ধুকে, আপনার পরিবারকে বলতে পারেন যে তুমি এখানে কাজ করতে পারো। অর্থনীতিবিদরা বলছেন সবুজ বিনিয়োগকে উৎসাহী করতে সরকারকে আসতে হবে এগিয়ে, কারণ আগামীর বিশ্ববাজার দখলে প্রতিযোগিতা চলবে সবুজকে ঘিরে। মার্কেট অ্যাক্সেসের ক্ষেত্রে এটা একটা বড় একটা ভূমিকা পালন করবে। ঋণ করার জন্য আমার মনে হয় কি যে আসলে ফাইন্যান্সিংটা খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশে বর্তমানে পরিবেশ বান্ধব শুধু পোশাক কারখানায় রয়েছে 218টি। বাংলাদেশের রফতানি খাত এগিয়ে যাওয়ার জন্য পোশাক খাতের যে অবদান, আবার পোশাক খাত এগিয়ে যাওয়ার জন্য তাতে অবদান রয়েছে এই পরিবেশ বান্ধব কারখানাগুলোর। ভবিষ্যতে পোশাক শিল্পে এই পরিবেশ বান্ধব কারখানাগুলোর সংখ্যা অনেকাংশে বৃদ্ধি করা গেলে বিশ্ব বাজারে বাংলাদেশের একচেটিয়া দাপট তৈরি হবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা।
স্বর্ণ চোরাচালানে বাহক ধরা পড়লেও সবসময় নাগালের বাইরে রয়ে যায় মূল হোতারা, এমন দাবি বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুসের। সংগঠনটির সহসভাপতি বলছেন, শুল্কমুক্ত 100 গ্রাম স্বর্ণ আনার অনুমতি থাকলেও অনেকেই আনছেন 500 থেকে 600 গ্রাম পর্যন্ত। এসবের উৎস খুঁজে বের করার দাবি তার। অর্থনীতিবিদরা বলছেন, স্বর্ণ ব্যবসার মাধ্যমে অর্থ পাচারে জড়িত চোরা কারবারিদের রুখতে প্রয়োজন সরকারের হস্তক্ষেপ। সাইফুল ইসলামের রিপোর্ট। দেশের স্বর্ণের বাজার কার দখলে, চোরা কারবারি নাকি ব্যবসায়ীদের? বাজুসের দাবি, প্রতিদিন দেশের জল, স্থল ও আকাশপথে অন্তত 250 কোটি টাকার অবৈধ সোনার অলংকার, সোনার বার, ব্যবহৃত পুরনো জুয়েলারি ও হীরার অলংকার চোরাচালানের মাধ্যমে দেশে আসছে, যা বছর শেষে দাঁড়ায় প্রায় 91,250 কোটি টাকার বেশি। স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, তারাও চোরা কারবারিদের গ্যারাকলে পড়তে বাধ্য হচ্ছেন। এর কারণে আমাদের বেচাকেনা খুবই খারাপ অবস্থা। আমাদের তো গভর্নমেন্টকে ব্যাট দিতে হয়, তাহলে আমাদেরকে তো আর লাভ হচ্ছে না, কারণ এরকম একটা পজিশনে চলে আসছিল যা 21 ক্যারেটের স্বর্ণ যেই দামে কিনা সেই দামে বিক্রি। এই পরিস্থিতিতে বাজুস বলছে, যারা দেশের বাজারে অবৈধ স্বর্ণ নিয়ে আসেন তাদের সিন্ডিকেট দাম নিয়ন্ত্রণ করে। তাদের দাবি, আইন পরিবর্তনের পাশাপাশি ব্যাগেজ রুল সংশোধনের মাধ্যমে সোনার বার আনা বন্ধ করতে হবে। এর সাথে ট্যাক্স ফ্রি অলংকারের ক্ষেত্রে 50 গ্রামের সঙ্গে একই যাত্রী বছরে মাত্র 2 বার ব্যাগেজ রুলের সুবিধা গ্রহণ করতে পারবে। এতে কমবে চোরাকারবারিদের দৌরাত্ম্য। এই পলিসি মেকটা এমনভাবে করতে হবে যাতে এই গোল্ড স্মাগলিংটা আপনার বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে ভ্যাট ট্যাক্সের ক্যাটাগরি যেটা আছে, আপনি লোকাল মার্কেট একটা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে আসার জন্য একটা করে দেন, গভর্নমেন্ট লাভবান হবে, দেশ লাভবান হবে, জনগণ লাভবান, ক্রেতা সাধারণ লাভবান হবে, কিন্তু এটা সিন্ডিকেট লাভবান হবে না। অন দি আদার হ্যান্ড, এর বাইরেও যদি কেউ থেকে থাকে, সেটা আইন প্রয়োগকারী সংস্থার উচিত আমি মনে করি তাদেরকে ধরে আইনের কাছে সোপর্দ করা। অর্থনীতিবিদরা বলছেন, আমদানির সুযোগ আছে, তবে তা যৌক্তিক কিনা তা খতিয়ে দেখা দরকার। ট্রাইপোর্টগুলো সেগুলোরও আসলে দক্ষতা বাড়াতে হবে, সেখানে আরও নতুন নতুন মেশিন স্থাপন করতে হবে, সেখানে মোটিভেশন বাড়াতে হবে যে সমস্ত অফিসার রয়েছেন তাদের। তো এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আসলে এই চোরাচালান বন্ধে দৃশ্যমান হয়তো অগ্রগতি হচ্ছে। বাংলাদেশের সঙ্গে ভারতের 30টি জেলার সীমান্ত আছে, যার মধ্যে সোনা চোরাচালানের রুট হিসেবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত রুট অন্যতম, যেখানে গোয়েন্দা সংস্থাগুলোর কঠোর নজরদারি কম। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চতুর্থ দিনে বিক্রি হচ্ছে রেলের ঈদ যাত্রার 15 জুনের টিকিট। একটি ঈদ স্পেশাল সহ পশ্চিমাঞ্চলের 20টি ট্রেনের প্রায় 16,500 টিকিটের বিপরীতে সকাল 8টা থেকে প্রথম আধা ঘন্টায় সার্ভারে হিট হয়েছে 1,70,00,000 বার। সকালের শিফটে উন্মুক্ত হয় পশ্চিমাঞ্চলের টিকিট, দুপুর 2টা থেকে বিক্রি হবে পূর্বাঞ্চলের টিকিট। 2 শিফটে আজ দুটি ঈদ স্পেশাল সহ 43টি আন্তনগর ট্রেনের 33,500 টিকিট বিক্রি হচ্ছে। এখন পর্যন্ত অনলাইনে কোনো বিড়ম্বনা ছাড়াই টিকিট কাটছেন যাত্রীরা। এবার গত বছরের তুলনায় টিকিটের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন কমলাপুর রেল স্টেশন ম্যানেজার। কাল বিক্রি হবে 16 জুনের টিকিট। পরিবেশমালা, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছে সেখানে। গত 3 বছর 7 মাস তিনি হাতে সময় পেয়েছিলেন। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে তিনি এই দেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন। তিনি সমাজ ভেঙে নতুন সমাজ গড়তে চেয়েছিলেন। এই ঘুরে ধরা সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার পদক্ষেপ নিয়েছিলেন। দেশ এগিয়ে যাচ্ছিল। আমাদের দুর্ভাগ্য 75-এ 15 আগস্ট সেই কালো রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি, তাকে নির্মমভাবে হত্যা করা হয়। একই সাথে হত্যা করে আমার মাকে, আমার 3 ভাই কামাল, জামাল, রাসেল। কামাল জামালের নবপরিণীত বধূ সুলতান এবং রুজি পারভিন জামাল রুজি সহ আমাদের পরিবারের সদস্য প্রায় 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমার ছোট বোন আর আমি সে সময় বিদেশে ছিলাম। আমরা বেঁচে গিয়েছিলাম, কিন্তু 6টা বছর আমরা দেশে আসতে পারিনি। মিলিটারি ডিক্টেটর সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে যে ক্ষমতা দখল করেছিল, আমাদের দেশে আসতে দেয়নি। 81 সালে আমরা দেশে ফিরে আসতে সক্ষম হই, অনেক ঝড় ঝঞ্ঝা মাথায় নিয়ে। আমার অবর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে দলের সভাপতি নির্বাচিত করে। আমি দেশে ফিরে আসি একটা প্রত্যয় নিয়ে, যে জাতির জন্য আমার বাবা সারাটা জীবন সংগ্রাম করেছেন, নিজের জীবনকে উৎসর্গ করেছেন,
সেই জাতির ভাগ্য পরিবর্তন করতে হবে। স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে। বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন জাতির পিতা দেখেছেন সেটা বাস্তবায়ন করতে হবে। আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ শুরু করি। আমাদের দেশের যে প্রাকৃতিক অবস্থান, ভৌগোলিক অবস্থান, সেখানে আমরা দেখি আমাদের দেশটা সবসময় একটা ঝড় ঝঞ্ঝা বন্যা প্রাকৃতিক দুর্যোগ দেশ। এই দেশের মানুষকে রক্ষা করা এটাই আমাদের কর্তব্য। কাজে আমরা জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব তার থেকে দেশকে আমরা মুক্ত করতে চাই, আর সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন পদক্ষেপ নিই, যে পদক্ষেপগুলি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নিয়েছিলেন। ঢাকা রেসকোর্স ময়দান যেটা ছিল সে রেসকোর্স বন্ধ করে দিয়ে সেখানে গ্রহণ করেন। ঢাকা রেসকোর্স ময়দান যেটা ছিল সে রেসকোর্স বন্ধ করে দিয়ে সেখানে প্রথম বৃক্ষরোপণ করে সবুজ একটা সুন্দর আচ্ছাদন তৈরি করার পদক্ষেপ তিনি নেন। তাছাড়া ৭২ সালের ১৬ জুলাই সেখানে তিনি বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপন করেন, মানুষকে উদ্বুদ্ধ করেন ব্যাপকভাবে বৃক্ষ রোপণ করার জন্য। এবং ৭২ সালে উপকূলীয় বনায়ন তিনি সূচনা করেন। কক্সবাজারের সামনে আজকে যে ঝাউবন, সেই ঝাউবন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগেই রোপণ করা হয়েছিল। তাছাড়া আমাদের বিভিন্ন দ্বীপাঞ্চল যেমন চর কুকরিমুখী, চর ফ্যাশন থেকে শুরু করে আমাদের ঢালা চর, বিভিন্ন চরে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা এবং সেখানে প্রত্যেকটা প্রজাতির জোড়ায় জোড়ায় সেখানে ছেড়ে দেওয়া, পশু পাখি ছেড়ে দেওয়া, সেটাও কিন্তু জাতিপিতা বঙ্গবন্ধু শুরু করে দিয়েছিলেন। এবং আমাদের দেশে যেহেতু ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, তিনি ভলান্টিয়ার নিয়োগ করে রেড ক্রস বা রেড ক্রিসেন্টের সাথে সমন্বয় করে তিনি এই ভলান্টিয়ার ট্রেনিং করা এবং দুর্যোগ মোকাবেলার জন্য ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি তিনি গ্রহণ করেন এবং যা ১৯৭৩ সালে উদ্বোধন করা হয়। তার জীবন সম্পদ রক্ষায় তিনি শুধু মানুষের জন্য না, মানুষের জন্য সাইক্লোন শেল্টার নির্মাণ করেন এবং মানুষ এবং পশু পাখি গৃহপালিত জীবজন্তু তাদের রক্ষার জন্য মাটির উঁচু ঢিপি করে তিনি সেই অবস্থানটা তৈরি করে দেন, যেটাকে স্থানীয়ভাবে মুজিব কেল্লা নামে পরিচিত। আমরা ব্যাপকভাবে এখন তা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র এবং মুজিব কেল্লা নির্মাণ করে যাচ্ছি। ৭৩ সালে জাতির পিতা পানি দূষণ নিয়ন্ত্রণ অধ্যাদেশ জারি করেন এবং ওই বছরই পানি দূষণ নিয়ন্ত্রণ প্রকল্প গ্রহণ করা হয়। আজকে যে পরিবেশ অধিদপ্তর, সেটাও কিন্তু জাতির পিতায় যে পানি দূষণের জন্য যে ব্যবস্থা নিয়েছিলেন সেটাকে উন্নত করে পরিবেশ অধিদপ্তর তৈরি করা হয়। আর তাছাড়া দেশের উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ ও গবেষণার জন্য ১৯৭৫ সালে ১ জুলাই ন্যাশনাল হার্বেরিয়াম প্রতিষ্ঠা করেন। তিনি ১৯৭৩ সালে বাংলাদেশ ওয়াইল্ড লাইফ প্রিজার্ভেশন অর্ডার ১৯৭৩ জারি করেন, যা পরবর্তীতে বাংলাদেশ ওয়াইল্ড লাইফ প্রিজার্ভেশন অ্যাক্ট 1974 হিসেবে অনুমোদিত হয়। রাস্তার দুই পাশে যে সবুজ বনায়ন আমরা দেখতে পাই, যেটা সামাজিক বনায়ন হিসেবে এখন প্রতিষ্ঠা করা হয়েছে, সেটাও কিন্তু সূচনা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। হয়ে গেল ইউনাইটেড আই গ্যাস এলপিজি লিমিটেডের ডিস্ট্রিবিউটর এবং রিটেইলার মিট প্রোগ্রাম। রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে এ আয়োজনে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকার রিটেইলাররা অংশ নেন। আলোচনার পর রাফেল ড্র অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, কারিগরি দক্ষতা, সাপ্লাই চেইন, ডিস্ট্রিবিউটর ও রিটেইলারদের মাধ্যমে আই গ্যাস বাংলাদেশের এলপিজি সেক্টরে পরিবর্তন আনতে চায়। তুরস্কের গ্রুপ অব কোম্পানি কোচ হোল্ডিংসের অঙ্গ প্রতিষ্ঠান আই গ্যাস। আয়োজিত হলো A1 পলিমার লিমিটেড ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ডিলার সম্মেলন। কক্সবাজারের হোটেল সি প্যালেসে সম্মেলনে প্রায় ৭০০ ডিলার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক, সিইও, সিএফও, লজিস্টিক ডিরেক্টর, মার্কেটিং বিভাগের এজিএম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে A1 পলিমার লিমিটেড ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের সেরা পারফরমারদের দেওয়া হয় অ্যাওয়ার্ড।
ঈদুল আজহা উপলক্ষে দেশের জনপ্রিয় দেশীয় ইলেকট্রনিক্স কোম্পানি মিনিস্টার নিয়ে এসেছে ফ্রিজ কিনুন হাম্বা জিতুন অফার। এই অফারেই ফ্রিজ কিনে ক্র্যাচ কার্ড ঘষে গরু উপহার পেয়েছেন রাজধানীর মিরপুরের বাসিন্দা মোহাম্মদ শাহজাহান। আনুষ্ঠানিকভাবে মিরপুর 1-এর শোরুম থেকে মিনিস্টার মাইওয়ান গ্রুপের শোরুম বিভাগের ডিরেক্টর মাহমুদুর রহমান খান তার কাছে গরুটি হস্তান্তর করেন। মিনিস্টারের নির্দিষ্ট মডেলের ফ্রিজ কিনলে গরু, ফ্রিজ, নিশ্চিত নগদ ডিসকাউন্ট সহ আকর্ষণীয় উপহার জেতার সুযোগ রয়েছে। শোরুম বিভাগের ডিরেক্টর বলেন, প্রতি বছরই ঈদে গ্রাহকদের জন্য নতুন নতুন অফার রাখা হয়। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে যাত্রা শুরু করলো ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম রিলায়েন্স এন্টারপ্রাইজ। মেডিকেল মোড়ের রাকিব প্লাজায় চালু হওয়া শোরুমটিতে পাওয়া যাচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের ফ্রিজ, টিভি, এসি সহ বিভিন্ন পণ্য। সোমবার আনুষ্ঠানিকভাবে ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেন চিত্রনায়ক আমিন খান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান, ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রিলায়েন্স এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। শিক্ষার্থীদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে চট্টগ্রাম ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ক্যারিয়ার সেমিনার টেড টক। একটি নতুন আগামী প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার আন্তর্জাতিক সংগঠন টেডএক্স এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে দেশের নানা ক্ষেত্রের 8 তারকা উপস্থিত ছিলেন। এ সময় এভারেস্ট জয়ী ডাক্তার বাবর আলী তার পর্বতচূড়া স্পর্শ করার অভিজ্ঞতা শোনান। এছাড়া নিজেদের কর্মক্ষেত্রে বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন জান্নাতুল ফেরদৌস পিয়া, ডাক্তার আব্দুল নূর তুষার, গীতিকার ও কর্পোরেট ব্যক্তিত্ব আসিফ ইকবাল, সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক সহ অন্যান্যরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক সব কর্মসূচিতে সহায়তার আশ্বাস দেন আবুল খায়ের গ্রুপের কর্মকর্তা। আগামী 7 ও 8 জুন চট্টগ্রামের ফোব্রেল প্লে স্কুলের 20 বছর পূর্তি উপলক্ষে 2 দিনব্যাপী শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। মঙ্গলবার বিকেলে ফ্রোবেল একাডেমি ও ফ্রোবেল প্লে স্কুলের পরিচালক হাওড়া তেহসিন জোহাইর এ তথ্য জানান। 21 শতকের শিক্ষা ভাবনা বিষয়ক এ সম্মেলনে দেশের 800 শিক্ষক অংশ নেবেন। নগরের নেভি কনভেনশন সেন্টারে সম্মেলনে চট্টগ্রাম নগরীর সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বিনামূল্যে যোগ দিতে পারবেন। নতুন একটা এডুকেশন পলিসি আপনারা নিশ্চয়ই জানেন ওই ব্যাপারে, সেটাকে আমরা যদি আসলেই বাস্তবায়ন করতে চাই তাহলে যে ব্যবস্থা নিতে হবে টিচারদের, সেই ব্যবস্থাগুলো নেওয়ার জন্য যা করণীয় সেগুলোকে মাথায় রেখে এটা করা হয়েছে। 13 জন স্পন্সর দেখলেন, তারা যেভাবে এগিয়ে এসেছে, আমাদের যে কোনো উদ্যোগে আমরা যদি এই ধরনের স্পন্সরদের সারা ভালো পাই তাহলে অবশ্যই এই ধরনের কর্মশালা ভিত্তিক বা এই ধরনের কনফারেন্স ভিত্তিক উপস্থাপনা আরও অনেক বেশি সম্ভব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট ঘোষণাকাল। মূল্যস্ফীতির লাগাম টানাই বড় চ্যালেঞ্জ। করমুক্ত আয়সীমা আরও বাড়ানোর দাবি উদ্যোক্তাদের। সবুজ বিপ্লবের পথে দেশের পোশাক শিল্প, বিশ্ববাজারে বাড়ছে আধিপত্য। পরিবেশ বান্ধব কারখানায় অতিরিক্ত খরচ হলেও রিটার্ন বেশি বলছেন উদ্যোক্তারা। এবং স্বর্ণ চোরাচালানে বছরে পাচার অন্তত 91,000 কোটি টাকা। বাহক ধরা পড়লেও নাগালের বাইরে মূল হোতারা। সরকারকে কঠোর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদের। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সময় সংবাদ নিয়ে ফিরছে কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়।